হ্যালো, আজকে আগের দিন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রাথমিক ধারণাগুলো স্থিরতড়িতের প্রাথমিক ধারণা সম্পর্কিত চ্যাপ্টারটা আগের দিন শেষ করেছি। আজকে বলেছিলাম নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, সেটা হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা শুরু করব। আর আজকে বলে রাখি যে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই অন্যান্য স্টুডেন্টদের মধ্যেও এটা শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকে প্রথমে শুরু করা যাক ইলেকট্রোস্ট্যাটিক্সের দ্বিতীয় অধ্যায় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রটা পড়ার শুরুতেই যে জিনিসটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র সম্পর্কে একটু জানতে হবে। কুলম্বের সূত্র আসলে কুলম্বের সূত্র, কিন্তু কুলম্বের সূত্রতে আসার আগে আমাদের যেটা জেনে রাখার প্রয়োজন সেটা হচ্ছে কুলম্বের সূত্রটা আমরা তো পূর্ব ঠিক আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে এই সূত্রটাকে আমরা প্রয়োগ করতে পারি। সব ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্রটা প্রযোজ্য নয়। কোন কোন ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো। কুলম্বের সূত্র প্রয়োগ করার শর্তগুলো হচ্ছে এরকম। প্রথম শর্ত যে কুলম্বের সূত্র কি বলে, দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে। স্থির তড়িতে যেটা প্রাথমিক সূত্র আমরা পড়েছিলাম, প্রাথমিক সূত্র ছিল দুটো আধান দু ধরনের, একটা পজিটিভ একটা নেগেটিভ। দ্বিতীয় সূত্রটা ছিল যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় আধান আকর্ষণ করে। তাহলে দুটো আধানের মধ্যে হয় আকর্ষণ কিংবা বিকর্ষণ, যে কোনো একটা বল থাকবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কত হবে সেই সংক্রান্ত সূত্রই হচ্ছে কুলম্বের সূত্র। এখন এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যখন কুলম্বের সূত্র দ্বারা নির্ণয় করব, তখন অতি অবশ্যই আধান দুটোকে বিন্দু আধান হতে হবে। বিন্দু আধান হতে হবে মানে কি, আধান পুরো আধানটা একটা বিন্দুর মধ্যে জমা আছে বলে ধরে নিতে হবে, বা যদি জমা থাকে তবেই আমরা এই সূত্রটাকে প্রয়োগ করতে পারবো। দ্বিতীয়ত, যদি বিন্দু আধান নাও হয়, বিশেষ কিছু আকৃতি থেকে থাকে বস্তুটা, যেটাকে আমরা আধানে আহিত করেছি, আকৃতি থেকে থাকে, তাহলে দুটো ওই রকম আধানযুক্ত বস্তুর মধ্যবর্তী দূরত্বটা অনেক বেশি হতে হবে তাদের আকারের তুলনায়। যদি আকারের তুলনায় দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয়, তাহলে বস্তু দুটো আহিত হলে তাদের আকর্ষণ বলের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা প্রয়োগ করা যেতে পারে, নচেত কিন্তু যাবে না। আর আরো একটা শর্ত হচ্ছে পারস্পরিক দূরত্ব। দুটো আধানের মধ্যে দূরত্বটা অতি অবশ্যই নিউক্লিয় দূরত্বের থেকে বেশি হতে হবে, নিউক্লিয় ব্যাসের থেকে। মানে 10⁻⁻15 মিটার অর্ডারের হয় নিউক্লিয়াসের ব্যাস, এর থেকে অন্ততপক্ষে বেশি হতে হবে, কারণ ওই দূরত্বের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় বল কাজ করে না, ওখানে নিউক্লিয় বল নামে অন্য ধরনের একটা বল কাজ করে। তাহলে এই তিনটে শর্ত যদি মেনে চলে, তবে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো। এখন কুলম্বের সূত্র কি বলে সেখানে আসা যাক। কুলম্বের সূত্র থেকে, তো কুলম্বের সূত্র প্রথমে একটু ব্যাখ্যামূলকে আসা যাক, তারপর গাণিতিক রূপে আসবো। কুলম্বের সূত্র কি বলে, যদি আমরা ধরে নিই যে এখানে কিছু পরিমাণ আধান আছে, বিন্দু আধানে ধরে নিচ্ছি, এখানে কিছু পরিমাণ বিন্দু আধান আছে, খানিকটা দূরে আরো খানিকটা বিন্দু আধান আছে, ঠিক আছে, দুটো পারস্পরিক খানিকটা দূরত্বে অবস্থিত। সুবিধার জন্য ধরে নিচ্ছি এটাও প্লাস আধান, এটাও প্লাস আধান, তাহলে পরস্পরকে এরা বিকর্ষণ করবে। এই আধানটার নাম দিচ্ছি Q1 আর এই দিকের আধানটার নাম দিচ্ছি Q2। কারণ আমরা কে কাকে বিকর্ষণ করবে, তাহলে অতি অবশ্যই Q1 Q2 কে বিকর্ষণ করবে। Q1 যদি Q2 কে বিকর্ষণ করে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাহলে Q2 ও Q1 কে বিকর্ষণ করবে, অর্থাৎ আধান দুটো পরস্পরকে একটা অন্যটাকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বল কত হবে, ধরে নেওয়া যায় এখানে আধানের কিছু পরিমাণ আধান রাখা হয়েছে, Q1 পরিমাণ, ঠিক আছে, বা 1 কুলম্ব আধান রেখেছি, ঠিক আছে। এই দিকে হয়তো 3 কুলম্ব আধান রাখলাম, 3 কুলম্ব আধান রাখলাম, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। 3 কুলম্ব আধানের উপর বিকর্ষণ বলটা আমরা দেখছি। 3 কুলম্ব আধান এদিকে বিকর্ষণ বল হবে, ধরে নিচ্ছি বিকর্ষণ বলটা হচ্ছে F, ঠিক আছে। মানে এই F বলটা কার কি কি বিষয়ের উপর নির্ভর করবে সেটা দেখব, ঠিক আছে। নেক্সট কেসে ধরা যাক এখানে 1 কুলম্ব আধান রেখেছিলাম, 1 কুলম্ব আধান, আরো 1 কুলম্ব আধান এখানে রাখা হলো, মানে টোটাল 2 কুলম্ব আধান রাখা হলো। এই দিকের আধানের কোনো চেঞ্জ করলাম না, যে আধানটা ছিল সেই আধানেই আছে, প্লাস 3 কুলম্ব ছিল, এটা 3 কুলম্বে আছে। এইদিকে 1 কুলম্ব ছিল প্লাস আরো 1 কুলম্ব আধান রেখেছি,
এখন প্রযুক্ত বলের তাহলে কি পরিবর্তন ঘটবে? যদি একটা সিঙ্গেল 1 কুলম্ব আধানের কথা ভাবা হয়, এই আধানটা, তাহলে একে বিকর্ষণ করবে, আগে যে বল দ্বারা বিকর্ষণ করছিল একই বল দ্বারা বিকর্ষণ করবে F। এখন বাড়তি এখানে আরো 1 কুলম্ব আধানকে আমরা রেখে দিয়েছি, তাহলে এই আধানটাও তো 3 কুলম্বকে বিকর্ষণ করবে, তার মানে এখানে আরো একটা প্রযুক্ত বল থাকবে F, আরো একটা F, মানে প্রযুক্ত বলের মানটা বেড়ে যাচ্ছে। তাহলে প্রযুক্ত বল আর আধানের মধ্যে এক্ষেত্রে একটা সম্পর্ক পাবো, বল আর আধান। কোন আধানটা? না এই সাইডে যে আধানটা রেখেছি Q1, এই আধানটার মধ্যে একটা সম্পর্ক পাবো। কি ধরনের সম্পর্ক পাবো? না Q1 আধানটা যদি বেশি হয়, এর মানটা যদি বাড়ায়, তাহলে প্রযুক্ত বলও বাড়বে, প্রযুক্ত বলও বেশি হবে। আবার Q1 আধানের মানটা যদি কম থাকে, তাহলে প্রযুক্ত বলের মানও কম হবে, তাহলে এটা কম থাকলে প্রযুক্ত বলের মানও কম হবে। এই হচ্ছে প্রযুক্ত বল আর Q1 আধানের মধ্যে সম্পর্ক। অর্থাৎ এই সাইডে আধানের পরিমাণটাকে যদি আমরা বাড়াই, তাহলে প্রযুক্ত বলের মানও বাড়বে। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি যে প্রযুক্ত বল আর আধানের মধ্যে Q1 আধানটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এই জাতীয় সম্পর্ককে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। তাহলে 1 নম্বর একটা সম্পর্ক পেলাম যে প্রযুক্ত বল F সমানুপাতিক হবে Q1 এর সাথে। Q1 টাকে যেমন যেমন ভাবে বাড়াবো, প্রযুক্ত বলটা একই রকম ভাবে বেড়ে যাবে। এবার উল্টো ঘটনাটা যদি আবার খেয়াল করি, কি রকম? এদিকে 1 কুলম্ব রেখেছিলাম, এদিকে 3 কুলম্ব রেখেছিলাম, F বল প্রয়োগ করছিলাম, ঠিক আছে। এই দিকের আধানটা যেমন ছিল তেমনই থাকলো, ধরে নিচ্ছি 1 কুলম্ব রেখেছিলাম, 1 কুলম্বই রাখলাম। এই দিকের আধানের পরিমাণটা আমরা বাড়াবো। কি রকম? আগে একটা 3 কুলম্ব ছিল, আরো একটা 3 কুলম্ব আধান আমি এখানে রাখবো, মোট 3 3 6 কুলম্ব আধান হবে। 3 কুলম্ব আধান আরো বাড়তি রাখলাম, তাহলে প্রযুক্ত বলের কি পরিবর্তন হবে? প্রযুক্ত বলটা কি রকম? না যখন একটাই মাত্র 3 কুলম্ব আধান ছিল, তখন 1 কুলম্বটা একে বিকর্ষণ করছিল এই দিকে F বল দ্বারা। এখন যখন আমি আরো একটা 3 কুলম্ব আধান এখানে রেখে দেবো, তখন 1 কুলম্বটা এই আধানটাকেও বিকর্ষণ করবে একই বল দ্বারা, যেহেতু আধানের পরিমাণটা সেম আছে, F বল দ্বারা বিকর্ষণ করবে। তাই যদি হয়, তাহলে মোট প্রযুক্ত বলের মানটা কি হয়ে যাচ্ছে? F আর F2F, মানে প্রযুক্ত বলের মানটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই সাইডের আধানের মানটাকে যদি আমরা পরিবর্তন করি, এই সাইডটাকে Q2 হিসাবে ইন্ডিকেট করেছি, তাহলে এই সাইডের আধানের পরিমাণটা বাড়ালেও কিন্তু প্রযুক্ত বলটা বৃদ্ধি পাবে। তাহলে প্রযুক্ত বল আর Q2 এই সাইডের আধানের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি জাতীয় সম্পর্ক? না Q2 এটা যদি বেশি হয়, তাহলে প্রযুক্ত বলের মানটাও বেশি হবে, এদিকে আধানের মানটা বাড়লে বাড়বে প্রযুক্ত বল। আর যদি Q2 এর মানটা কম হয়, তাহলে প্রযুক্ত বলের মানটাও কম হবে, প্রযুক্ত বলের মানটাও কম হবে। যদি এটি সমানুপাতিক সম্পর্ক, তাহলে দ্বিতীয় আরো একটা সম্পর্ক পেয়ে যাব প্রযুক্ত বলের সাথে আধানের। এদিকে আগেরটা পেয়েছিলাম Q1 এর সাথে কি সম্পর্ক, এখান থেকে পাবো Q2 এর সাথে কি সম্পর্ক। Q2 এর সাথে কি সম্পর্ক? F ভ্যারি করবে, সমানুপাতিক হবে Q2 এর সাথে, ঠিক আছে। এই দুটো সম্পর্ক পাওয়া গেল। আরেকটা সম্পর্ক আছে যা দূরত্বের সাথে কি জাতীয় সম্পর্ক হবে। এখন দূরত্বের সাথে সম্পর্কটা আমরা আগেই মোটামুটি জানি যে দুটো বস্তু যত পরস্পর থেকে দূরে থাকবে, তাতে প্রভাবগুলো তত কম হবে। অর্থাৎ যদি দুটো আধানের মধ্যে এখানে কিছু একটা প্লাস আধান আছে, এইখানে খানিকটা প্লাস আধান আছে, দূরত্বটা পারস্পরিক দূরত্বটা অত্যন্ত কম। যদি দূরত্বটা কম হয়, তাহলে এদের পরস্পরের উপর প্রভাবটা অনেক বেশি থাকবে। অর্থাৎ এখানে প্রযুক্ত বলটা অনেক বেশি হবে। আবার দুটোর মধ্যে দূরত্বটা, ডিস্টেন্সটা যদি বাড়িয়ে দেওয়া হয়, অনেক বেশি দূরত্বে আছে, তাহলে এক্ষেত্রে দূরত্ব বেশি যদি হয়ে যায়, তাহলে প্রভাবটা কমে যাবে। অর্থাৎ প্রযুক্ত বলটা সেক্ষেত্রে অনেক কম হবে। অর্থাৎ দূরত্বের সাথে বলের আরো একটা সম্পর্ক রয়েছে। কি? দূরত্ব যদি কম হয়, তাহলে প্রযুক্ত বলটা বেশি হবে, আর দূরত্বটা যদি বেশি হয়, তাহলে প্রযুক্ত বলের মানটা অনেক কমে যাবে, কম হবে। এই জাতীয় সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে এটা সরাসরি ব্যস্তানুপাতিক হয় না, প্রযুক্ত বলটা দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ
যদি থার্ড একটা রিলেশন নিই তাহলে সেটা পাবো এফ ভ্যারি করবে 1 বাই আর, আর হচ্ছে দূরত্বের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক হবে। তাহলে এই তিনটে মোটামুটি সম্পর্ক প্রযুক্ত বলটা কিভাবে ভ্যারি করবে, এই তিনটে সম্পর্ককে যদি আমরা একসাথে করে দিই তাহলে আমরা কুলম্বের সূত্র পাবো। তিনটে সম্পর্ককে যদি তাহলে দুটো আধান ধরে নিচ্ছি, এখানে একটা বিন্দু আধান আছে Q1, এখানে আরেকটা বিন্দু আধান আছে এখানে Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর যদি হয় তাহলে এদের পারস্পরিক আকর্ষণ বল এক নম্বর F যা ব্যাখ্যা অনুসারে যা পাওয়া গেল F ভ্যারি করবে Q1 এর সাথে, Q1 এর পরিমাণ বাড়লে আকর্ষণ বল বাড়বে বা বিকর্ষণ বল বাড়বে। 2 নম্বর F সমানুপাতিক হবে Q2 এর সাথে, এর সাথেও সমানুপাতিক, এর পরিমাণ বাড়লে বাড়বে কমালে কমবে। আর থার্ড পেলাম দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক F ভ্যারিজেস 1/r²। এখন এই তিনটে সম্পর্ককে যদি একসাথে করে দেওয়া হয় তাহলে সমানুপাতের নিয়ম অনুসারে আমরা পাবো F ভ্যারি করবে, এগুলো সব গুণ হয়ে গেলে Q1 Q2 বাই r²। এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র কি বলে না, দুটো আধানের মধ্যে আকর্ষণ, আধান বলা ভুল, বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি হবে না, আধান দুটোর গুণফলের সাথে Q1 * Q2 যেহেতু আছে, আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক হবে আর দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হবে। এই হচ্ছে কুলম্বের সূত্রের মোটামুটি গাণিতিক রূপটা। এখন এই ভ্যারিজেসটাকে যদি সমান করতে চাই আমরা, প্রযুক্ত বলের মানটা এক্স্যাক্টলি কত হবে, তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। সেক্ষেত্রে F সমান সমানুপাতিক ধ্রুবক একটা কিছু একটা লিখে দিচ্ছি, ফর এক্সাম্পল C লিখে দিলাম, C মানে সাম কনস্ট্যান্ট, C ইনটু Q1 Q2 বাই r²। এই হচ্ছে কুলম্বের সূত্রের প্রযুক্ত বলের মান। এখন এখানে কোশ্চেন হচ্ছে C যে ধ্রুবকটা লিখলাম, এই C ধ্রুবকের মান কত হবে, C ধ্রুবকটাই বা কি হবে। এই C ধ্রুবকটা কত হবে সেটা নির্ভর করছে আমরা কোন পদ্ধতিতে প্রযুক্ত বলটা নির্ণয় করছি, অর্থাৎ SI পদ্ধতিতে গণনা করব নাকি CGS পদ্ধতিতে গণনা করব। বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে এই C যে ধ্রুবকটা, এই ধ্রুবকের মানটা বিভিন্ন রকম হয়ে যায়। আমরা দেখব যে প্রত্যেকটা পদ্ধতি CGS আর SI এর ক্ষেত্রে ধ্রুবকগুলো কেমন হয় সেই ক্ষেত্রে আসে। আচ্ছা, F সমান C ইনটু Q1 Q2 বাই r²। বিভিন্ন পদ্ধতিতে C ধ্রুবকের মানটা কেমন হবে। যদি আমরা CGS পদ্ধতিতে গণনা করি, CGS পদ্ধতিতে গণনা করা মানে কি, CGS পদ্ধতিতে গণনা করা মানে Q1 আর Q2 যে দুটো আধান আছে, এই আধান দুটোকে মাপতে হবে ESU ইলেকট্রোস্ট্যাটিক CGS এককে মাপতে হবে, আর যে দূরত্বটা এটাকে মাপতে হবে সেন্টিমিটার এককে, আর F প্রযুক্ত বল এটাকে মাপতে হবে ডাইন এককে। যদি মাপি তাহলে C এর মানটা কত হবে। যদি এই এককগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা গেছে C সমান হয় 1/k। 1/k এখানে k টা কি, k টা হচ্ছে CGS পদ্ধতিতে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলা যেতে পারে। k টা একটা ধ্রুবক, এটাকে k টা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা যেতে পারে। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে দেখা গেছে যে তড়িৎ ভেদ্যতা আর পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটোর মানটা সংখ্যাগত মানটা একই হয়, কিন্তু পরবর্তী ধ্রুবক সম্পর্কে একটু পরে আসছি, সেখানে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত মনে রাখো যে C সমান 1/k বসবে। তাহলে পুরো সূত্রটা কি দাঁড়াবে সেই ক্ষেত্রে, পুরো সূত্রটা দাঁড়াবে F সমান 1/k ইনটু Q1 Q2 বাই r²। এই হচ্ছে CGS পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ 1/k। এবং দেখা গেছে যে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই k এর মানটা 1 হয়, 1 হয়। বায়ু বা
শূন্য মাধ্যম হলে কে সমান 1, মানে কে এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, মানে দুটো আধানকে বায়ু মাধ্যমে রাখা হয়েছে কিংবা শূন্য মাধ্যমে আছে দুটো আধান পরস্পর থেকে খানিকটা দূরত্বে, সেই ক্ষেত্রে প্রযুক্ত বলের মানটা যখন আমরা বার করব কে এর জায়গায় 1 বসাবো। কে এর জায়গায় 1 যদি বসিয়ে দিই, সিম্পল ফর্মুলাটা F সমান Q1 Q2 বাই R² চলে আসবে। কিন্তু বায়ু বা শূন্য মাধ্যম না হলে কিন্তু কে এর মানটা বসাতে হবে, মাধ্যমে যেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক তার মানটা বসাতে হবে। এই হচ্ছে মোটামুটি সিজিএস পদ্ধতিতে সূত্রটা কেমন হবে। এসআই পদ্ধতিতে যদি আসি, তাহলে এসআই পদ্ধতির ক্ষেত্রে এসআই পদ্ধতি বলতে কি বোঝায় না, Q1 আর Q2 এই যে আধান দুটো, এই আধান দুটোকে মাপতে হবে কুলম্ব এককে, আর বলে যে দূরত্বটাকে ক্যালকুলেশন করতে হবে মিটার এককে, F মানে প্রযুক্ত বলটা একে মাপতে হবে নিউটন এককে। এই তিনটে এককে যদি আধান, দূরত্ব আর বলটাকে ক্যালকুলেশন করা হয়, সেক্ষেত্রে C এর মানটা হয় C সমান 1/4 পাই এপসাইলন। এটা হচ্ছে এপসাইলন, যেখানে এপসাইলন বলে যে রাশিটা, এটা হচ্ছে যে মাধ্যমে আধান দুটোকে রাখা আছে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এটা হচ্ছে এপসাইলনটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর যদি শূন্য মাধ্যম হয় তাহলে, আচ্ছা শূন্য মাধ্যমটা পরে আসছি, তাহলে সূত্রটা কেমন হবে, F সমান হয়ে যাবে C এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R²। এই হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি হবে। মনে রাখবে এপসাইলনটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা কি আসছে একটু পরে। আচ্ছা, এখন যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম নেওয়া হয়, তাহলে এই যে C ধ্রুবকটা 1/4 পাই এপসাইলন, এই এপসাইলনের জায়গায় এপসাইলন নট লিখতে হয়। তাহলে শূন্য বা বায়ু মাধ্যম যদি হয়, বায়ু হলে, শূন্য বা বায়ু মাধ্যম হলে, উপরের দিকটা একটু মুছছি, শূন্য বা বায়ু মাধ্যম হলে কি হবে না, C সমান সেক্ষেত্রে 1/4 পাই এপসাইলন না লিখে এখানে এপসাইলন নট বা 0 বসাতে হয়। 0 মানে শূন্য মাধ্যম কে ইন্ডিকেট করার জন্য এপসাইলন নট ব্যবহার করা হয়। এর মানটা হবে 9 × 10⁹। শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে মানটা কিন্তু 9 × 10⁹। অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে মানটা পাল্টে যাবে। এর এককটা কি হবে, একটু পরে আসছি, এককটা নির্ণয় করব কি হবে। তাহলে এই গেল মোটামুটি এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রে গাণিতিক ফর্মুলাটা কেমন হবে। আচ্ছা, প্রথমে এর এককটাকে একটু নির্ণয় করে নিই যে এককটা কি হবে। এখন এসআই পদ্ধতিতে যেহেতু ক্যালকুলেশন করছি, সেহেতু F সমান হবে 1/ শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R²। আমরা এই রাশিটার একক জানতে চাইছি। তাহলে 1/4 পাই এপসাইলন নট সমান হবে F R² টা উপরে উঠে যাবে, F × R² বাই Q1 Q2। এখন যদি আমরা এই পুরো রাশিটার একক জানতে চাই, তাহলে 1/4 পাই এপসাইলন নট এর একক সমান হবে F এর জন্য নিউটন, R² দূরত্ব এর জন্য মিটার স্কয়ার, আর দুটো আধানের জন্য কুলম্ব স্কয়ার, নিচে আছে উপরে তুললে কুলম্ব টু দা পাওয়ার -2। তাহলে পুরো রাশিটার একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। অতএব আমরা লিখে দিতে পারি 1/4 পাই এপসাইলন নট সমান, যে মানটা লিখেছিলাম 9 × 10⁹ এত নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটি আচ্ছা, এই রাশিটার
মাত্রাও এই ফর্মুলা থেকে নির্ণয় করা যাবে 1/4πε0। আচ্ছা, এখান থেকে এপসাইলন নট এর একক কি বেরোবে? এপসাইলন নট এর একক এপসাইলন নট বা এপসাইলন যাই হোক এর একক কি বেরোবে? 4π, এটা তো ধ্রুবক রাশি, তাহলে 1/এপসাইলন নট এর একক এটা, তাহলে এপসাইলন নট এর একক এর ঠিক ইনভার্স হবে মানে নিউটন টু দা পাওয়ার -1 মিটার টু দা পাওয়ার -2 কুলম্ব স্কয়ার, এটা এপসাইলন এর একক। আচ্ছা, মাত্রা যদি নির্ণয় করতে চাই 1/4πε0 এর মাত্রা বা এপসাইলন এর মাত্রা এখান থেকে পাওয়া যাবে। প্রত্যেকটা মাত্রা যদি বসিয়ে দিই তাহলে 1/4πε0 এর মাত্রা সমান f এর জন্য m l t টু দা পাওয়ার -2, r স্কয়ার এর জন্য একটা l স্কয়ার আসবে, আর নিচে দুটো আধান আছে, আধান মানে it মানে i স্কয়ার ইনটু t স্কয়ার। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে m তো একটা আছে m, l আছে l কিউ চলে আসবে, t টু দা পাওয়ার -4 চলে আসবে, t টু দা পাওয়ার -4 আর i টু দা পাওয়ার -2। এই হচ্ছে 1/এপসাইলন নট এর মাত্রা। এপসাইলন নট এর মাত্রা যদি পেতে চাই তাহলে এর ঠিক ইনভার্সটা হবে। এগুলো মোটামুটি কুলম্বের সূত্রের সিডিএস আর এসআই পদ্ধতির গাণিতিক রূপ এবং তার বিভিন্ন এককগুলো। এরপর যেটা আসতো বলেছিলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক আর তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি। তড়িৎ ভেদ্যতা ও তড়িৎ ভেদ্যতা ও পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, তড়িৎ ভেদ্যতা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি বোঝায়? তড়িৎ ভেদ্যতা মানে কতটা ভেদ করতে পারবে, ভেদন ক্ষমতা থেকে ভেদ্যতা কথাটা এসেছে। তড়িৎ ভেদ্যতা বলতে কি বোঝায়? তড়িৎ ভেদ্যতা বলতে বোঝায় যে কোন একটা মাধ্যমের মধ্যে দুটো আধানকে যদি রাখা হয়, দুটো সমজাতীয় আধান হতে পারে প্লাস, এটাও প্লাস, বিপরীত আধান হতে পারে, এটা মাইনাস এটা প্লাস, বিভিন্ন জাতীয় হতে পারে, যাই হোক না কেন এদের মধ্যে হয় আকর্ষণ কিংবা বিকর্ষণ বল কাজ করবে, অর্থাৎ একটা আধান অন্য আধানটার উপর একটা প্রভাব ফেলবে। কি প্রভাব? আকর্ষণীয় প্রভাব কিংবা বিকর্ষণীয় প্রভাব, কিছু একটা ফেলবে। এই প্রভাবটা কতটা বেশি হবে বা কম হবে তার একটা গাণিতিক রাশি হচ্ছে তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ তড়িতের প্রভাবটা কতটা জোরালো হবে বা শক্তিশালী হবে, এটা ভেদ্যতার সাথে তুলনা করতে পারি আমরা, সেটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। গাণিতিক ভাবে একটা রাশি মাধ্যমটাকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। আচ্ছা, যেটাকে এপসাইলন দিয়ে ইন্ডিকেট করা হয়। আর পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে, এটাকে যদি ডেফিনেশন সংজ্ঞা হিসাবে দেখা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান হচ্ছে কোন একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে যদি শূন্য মাধ্যমের সাথে আমরা তুলনা করি, যে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতাটা কত, সেটাই হচ্ছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। শূন্য মাধ্যমে দুটো আধানের মধ্যে পারস্পরিক প্রভাবটা সবথেকে জোরালো হয়, শক্তিশালী হয়। অন্য মাধ্যমে দুটো আধানের উপর পারস্পরিক প্রভাবটা অতটাও জোরালো হয় না, খানিকটা কম হয়। অর্থাৎ শূন্য মাধ্যমে একটা আধান অন্য আধানের উপর যতটা বল প্রয়োগ করবে, ওই আধান দুটোকে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আকর্ষণ বলটা অতটা থাকবে না, আকর্ষণ বলটা খানিকটা কমে যাবে। এই যে প্রভাব মাধ্যম ভেদে প্রযুক্ত বলটা পাল্টে যাচ্ছে, এটাই তড়িৎ ভেদ্যতা। আর দুটো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যদি তুলনা করি, একটা মাধ্যমের সাথে একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের কত গুণ, সেটাই হচ্ছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কোন একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমের তড়িৎ
ভেদ্যতা। যেহেতু দুটো তড়িৎ ভেদ্যতার অনুপাত, সেহেতু এর কোনো কিন্তু একক নেই, এটা এককহীন একটা রাশি পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে সচরাচর কে দ্বারা ইন্ডিকেট করা হয়। কে সমান হবে কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে এপসাইলন দিয়ে লেখা হয়, আর শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাটাকে এপসাইলন নট দিয়ে লেখা হয়। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। সেক্ষেত্রে কোন একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন সমান পাবো কে ইনটু এপসাইলন নট। এই সমীকরণটা একটু খেয়াল রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে ইন জেনারেল যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আচ্ছা শূন্য বা যদি বায়ু মাধ্যম হয়, বায়ু মাধ্যম হলে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মানটা হয়ে যায় 1 শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, তাই সেটাকে এপসাইলনের জায়গায় এপসাইলন নট বসবে। ঠিক আছে, এখন বলে রাখি এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা বেরোলো, সিজিএস পদ্ধতিতে যে ধ্রুবকটা লেখা হয়েছিল 1/k, সেটা এই পরাবৈদ্যুতিক ধ্রুবকও হতে পারে, তড়িৎ ভেদ্যতা হতে পারে, গাণিতিকভাবে এদের মানগুলো সমান। আচ্ছা, তাহলে এসআই পদ্ধতির সূত্রটা আলটিমেটলি কি দাঁড়াবে? ইন জেনারেল F সমান 1 ডিভাইড বাই 4 পাই। যে কোনো মাধ্যম যদি ধরে নি, যে কোনো মাধ্যম, তাহলে এপসাইলন 4 বাই এপসাইলন বসাতে হবে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই এপসাইলন না বসিয়ে এর জায়গায় k ইনটু এপসাইলন নট বসানো যেতে পারে, ইনটু q1 q2 বাই r স্কয়ার। এবার শূন্য বা বায়ু মাধ্যম হলে k এর জায়গায় 1 বসাবো, অন্য মাধ্যম হলে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যা হবে তার মানটা বসাতে হবে। এই হচ্ছে আমার তড়িৎ ভেদ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি বোঝায়। আচ্ছা, এরপর যেটা আসবে সেটা হচ্ছে এই কুলম্বের সূত্র থেকে আমরা একক আধানের ডেফিনেশনে আসবো। একক আধান বলতে কতটা আধানকে আমরা বুঝবো। এখন প্রথমে আসবে সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে আধানের একক আমরা জানি 1 ইএসইউ, 1 ইএসইউ সমান কত? এই ডেফিনেশন কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট 1 ইএসইউ মানে কতটা আধানকে আমরা বুঝবো। কিভাবে ক্যালকুলেশন করা যাবে না? সিজিএস পদ্ধতিতে প্রযুক্ত বলে দুটো আধানের মধ্যে প্রযুক্ত বলের ফর্মুলা হচ্ছে F সমান 1 বাই k ইনটু q1 q2 বাই r স্কয়ার। ঠিক আছে, এখন যদি আমরা এরকম ধরে নিই যে ধরা যাক ধরি q1 সমান q2 সমান q ধরছি q। আচ্ছা, সমান আচ্ছা q1 সমান q2 ধরা হবে। আচ্ছা, r সমান 1 সেন্টিমিটার ধরছি, k সমান 1 ধরছি। k সমান 1 ধরা মানে হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমকে আমরা নিয়েছি, দুটো আধান বায়ু বা শূন্য মাধ্যমের মধ্যে আছে, তাহলে বায়ু বা শূন্য মাধ্যম আর F সমান যদি 1 হয়, F সমান 1 ডাইন হলে সবগুলো যদি বসিয়ে তাহলে সমীকরণ কি পাবো? F এর জায়গায় 1, k এর জায়গায় 1, r এর জায়গায় 1 যদি বসিয়ে দিই তাহলে পাবো q স্কয়ার সমান 1 বা q সমান পাবো 1 1 এত 1, যেহেতু সিজিএস পদ্ধতিতে গণনা করছে সেহেতু 1 ইএসইউ। তাহলে 1 ইএসইউ মানে আমরা কতটা আধানকে বুঝবো না? দুটো সম আধান ধরে নিচ্ছি, এখানে একটা q পরিমাণ আধান আছে, এখানেও q পরিমাণ আধান আছে, দুটো সম আধান k সমান 1 ধরেছি, অর্থাৎ দুটো সম আধান বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আছে। কতটা দূরত্বে? r সমান 1 সেন্টিমিটার ধরেছি, মানে দুটো আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে আছে। 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে তাহলে আমরা বলবো যে দুটো সম আধান হচ্ছে 1 কুলম্ব করে আছে। এই হচ্ছে 1 কুলম্ব আধান, দুটো সম আধান 1 ইএসইউ করে আছে। এই হচ্ছে 1 ইএসইউ এর ডেফিনেশন। তাই ডেফিনেশন কি বলবো না? দুটো সমপরিমাণ আধান বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে যদি 1 সেন্টিমিটার দূরত্বে থেকে পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে তাহলে আধানগুলো হচ্ছে 1 ইএসইউ করে। এটা হচ্ছে 1 ইএসইউ এর ডেফিনেশন। একই রকম ভাবে আমরা 1 কুলম্বের ডেফিনেশনও পাবো। কিভাবে না? সিজিএস পদ্ধতি বাদ দিয়ে যদি এসআই পদ্ধতিতে গণনা করা হয় তাহলে কি আসবে?
জেডটা গেল এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতি যদি ধরি তাহলে ফর্মুলাটা আসবে এফ সমান কি 1 ডিভাইড বাই জেনারেল ফর্মুলা ধরছি, একদম জেনারেল ফর্মুলা 4 পাই কে এপসাইলন ধরছি ইনটু q1 q2 বাই r স্কয়ার। এই ক্ষেত্রেও ধরে নিচ্ছি, ধরি দুটো সমপরিমাণ আধান নেওয়া হয়েছে, q1 সমান q2 সমান q, দুটো সমপরিমাণ আধান নেওয়া হলো এবং তাদেরকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হয়েছে, 1 মিটার দূরত্বে রাখা হয়েছে। এখন f 1 মিটার দূরত্বে রাখা হলো, তাহলে আচ্ছা q1 আর q2 যদি 1 একক করে আমরা ধরে নিই, 1 একক করে সমান 1 একক বা 1 কুলম্ব, 1 কুলম্ব, তাহলে ডেফিনেশনটা কি পাবো? সবগুলোকে যদি আমরা আচ্ছা কে আরেকটা বলা হয়নি, কে সমান 1 অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যমে নেওয়া হয়েছে, দুটো আধান বায়ু বা শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বে অবস্থান করছে। সেক্ষেত্রে সব মানগুলো যদি বসিয়ে দিই তাহলে f সমান কত পাবো? f সমান, f এর কোনো মান বসাইনি, f সমান কত পাবো? 1 বাই 4 পাই k এর জায়গায় 1 বসাচ্ছি যেহেতু 1 ধরেছি, বায়ু বা শূন্য মাধ্যম, এপসাইলন নটটা পড়ে থাকবে, q1 q2 1 কুলম্ব করে, আর সেটাও 1 মিটার, মানে পুরো টার্মটা 1 হয়ে যাবে, তার f সমান এটা পড়ে থাকছে। এর মান হচ্ছে 9 ইনটু 10 টু দা পাওয়ার 9, যেহেতু বল বার করছি তাহলে এত নিউটন। তাহলে 1 কুলম্ব আধানের ডেফিনেশন কি হবে এসআই পদ্ধতিতে? না দুটো সমপরিমাণ আধান নেওয়া হলো, দুটো সমপরিমাণ আধান q1 আর q2, সরি q আর q, একে বায়ু বা শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখা হলো, 1 মিটার বায়ু বা শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বে আছে। 1 মিটার দূরত্বে থেকে যদি এরা পরস্পরের উপর 9 ইনটু 10 টু দা পাওয়ার 9 নিউটন বল প্রয়োগ করে, তাহলে বুঝতে হবে যে প্রত্যেকটা আধান হচ্ছে 1 কুলম্ব করে। এই হচ্ছে 1 কুলম্ব আধানের ডেফিনেশন। তাহলে আরেকবার বলে দিই, দুটো সমপরিমাণ আধান বায়ু বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হয়েছে, এরকম অবস্থায় তারা যদি পরস্পরের উপর 9 ইনটু 10 টু দা পাওয়ার 9 নিউটন বল প্রয়োগ করে, তবে বুঝতে হবে আধানগুলো হচ্ছে 1 কুলম্ব করে। এই হচ্ছে কুলম্বের সূত্র থেকে আমরা স্থির তড়িৎ একক ইএসইউ আর কুলম্বের কি ডেফিনেশন পাবো। আচ্ছা, এরপর আমরা আসবো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আমাদের ভেক্টর ক্যালকুলেশন করতে হবে, যেহেতু প্রযুক্ত বল এফ এর সমীকরণ বার করছি, এটা কিন্তু প্রযুক্ত বলের মান নির্দেশ করবে, কিন্তু প্রযুক্ত বলের দিক কি হবে সেটা এখনো বলা হয়নি। বল কিন্তু একটা ভেক্টর রাশি, যার মানও আছে দিকও আছে। কুলম্বের সূত্র থেকে মানটা আমরা পেয়েছি, এবার দেখবো দিকটা কি হয় কুলম্বের সূত্রে ভেক্টর রূপে আছে। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ধরা যাক কোন একটা ত্রিমাত্রিক গ্যাস আছে, 3 ডাইমেনশনাল, এটা x অক্ষ, এই দিকটা y অক্ষ, এই দিকটা z অক্ষ, এইটা অরিজিন ও। কোন দুটো জায়গায় দুটো আধান আছে, এইখানে একটা আধান, এটা হচ্ছে q1, অন্য একটা জায়গায় একটা আধান আছে, এটা হচ্ছে q2। এখন এই অরিজিন বা তোমার মূলবিন্দু সাপেক্ষে এই দুটোর অবস্থান ভেক্টর আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, এক্স ওয়াই জেড অক্ষগুলো একটু মুছে দিচ্ছি, কারণ পুরো ছবিটা আঁকলে একটু হ্যাপাজার্ড দেখাবে। তাই কল্পনা করে নাও এইদিকে ওয়াই অক্ষ আছে, এইদিকে এক্স অক্ষ আছে, এইদিকে জেড অক্ষ আছে, এই হচ্ছে তাদের মূলবিন্দু। কারণ মূলবিন্দু সাপেক্ষে q1 বলে যে আধানটা, তার অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি r1, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। মূলবিন্দু সাপেক্ষে যে অবস্থান ভেক্টর হবে r1, q2 এর অবস্থান ভেক্টর কিছু একটা এইদিকে r2। সুবিধার জন্য যদি আমরা ধরে নিই যে দুটো আধানই হচ্ছে পজিটিভ আধান, এটাও পজিটিভ আধান, এটাও পজিটিভ আধান, তাহলে
পজিটিভ আধানকে কি করবে, বিকর্ষণ করবে একটা একটা থেকে। কোন বরাবর বিকর্ষণ করবে না, এই দুটোকে যদি একটা সরল রেখা দ্বারা যোগ করে দেওয়া হয় তাহলে সেই সংযোজক সরল রেখা বরাবর বিকর্ষণ করবে, এইদিকে বিকর্ষণ করবে। এই আধানের উপর বিকর্ষণ বলটা হবে এই বরাবর, ঠিক আছে। এবং বিকর্ষণ বলটাকে যদি আমরা F2 সাফিক্স দিয়ে 21 হিসাবে লিখি, F21 মাথায় ভেক্টর সাইন। F21 এর সিম্বলিক মিনিংটা কি? F1 হচ্ছে 2 নম্বর আধানের উপর প্রযুক্ত বল 1 নম্বর দ্বারা, 2 নম্বরের উপর 1 নম্বর দ্বারা প্রযুক্ত বল তা কত হবে সেটা নির্ণয় করতে চাইছি। এখন কুলম্বের সূত্র অনুসারে প্রযুক্ত বলটা হচ্ছে আধান দুটোর গুণফলের সমানুপাতিক আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমার Q1 আর Q2 এর মধ্যবর্তী দূরত্বটা দরকার। আমি ধরে নিচ্ছি Q1 এর সাপেক্ষে Q2 অবস্থান ভেক্টরটা হচ্ছে R21 ভেক্টর, মানে এইখান থেকে এত দূর পর্যন্ত ভেক্টরটা হচ্ছে R21 ভেক্টর। 2 নম্বরের অবস্থান ভেক্টর 1 নম্বরের সাপেক্ষে। এখন পুরো ছবিটা যদি খেয়াল করি তাহলে দেখ এটা একটা ত্রিভুজ সূত্রের মধ্যে পড়ে যাবে। এইটা একই ক্রমে আর এইটা বিপরীত ক্রমে নেওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই এই দুটো যোগফল হবে এটার সাথে সমান। অতএব নিশ্চয়ই লেখা যেতে পারে যে R1 ভেক্টর প্লাস R21 ভেক্টর সমান হবে R2 ভেক্টর। এখান থেকে দূরত্ব ভেক্টরটা আমরা পেয়ে যাব, দুটোর পারস্পরিক দূরত্ব অবস্থান ভেক্টরটা R21 ভেক্টর সমান হবে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। এটা ক্যালকুলেশন করা থাকলো, কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কি হবে না, প্রযুক্ত বল F21 যেটা ভেক্টর তার শুধুমাত্র মানটা কি হবে, মানটা কুলম্বের সূত্র যা বলেছে, যদি এসআই পদ্ধতিতে গণনা করি তাহলে 4 পাই আচ্ছা k এপসাইলন নট সাধারণ সূত্র যে কোনো মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য ইনটু Q1 Q2 বাই R স্কয়ার, মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। দূরত্ব বলতে এখানে দূরত্বের মানটা নিতে হবে, R21 যেটা ভেক্টর এটা মধ্যবর্তী দূরত্বটাকে ইন্ডিকেট করছে f স্কয়ার, এটা হচ্ছে মানটা। কিন্তু আমরা ভেক্টর ফর্মটা পেতে চাইছি, এর দিকও পেতে চাইছি। দিক পেতে গেলে কি হবে, F21 ভেক্টর সমান একটা ভেক্টর সমান হচ্ছে F21 ভেক্টরের মান ইনটু একটা একক ভেক্টর লাগবে দিকটাকে বোঝাতে। এখন F21 এর দিক কোনটা, দিক হচ্ছে এই যে R21 যে দিকে আছে সেটাই হচ্ছে F21 এর দিক। এখন এই দিকে একক ভেক্টরটাকে যদি R21 ক্যাপ হিসাবে ইন্ডিকেট করি তাহলে এই হচ্ছে F21 এর ফর্মুলা। পুরো ফর্মুলাটা যদি লিখি তাহলে F21 ভেক্টর সমান হবে, মানটা হচ্ছে 1 ডিভাইড বাই 4 পাই k এপসাইলন নট Q1 Q2 বাই মড অফ R21 ভেক্টর তার স্কয়ার ইনটু R21 ক্যাপ। আচ্ছা, R21 ক্যাপটাকে একটু পাল্টে নিচ্ছি, R21 ক্যাপ একক ভেক্টর সমান আমরা জানি R21 পুরো ভেক্টরটা ডিভাইড বাই ভেক্টরের যেটা ম্যাগনিটিউড সেটা হয় 11 এর ভেক্টর চ্যাপ্টার তোমরা পড়েছো। তাহলে এই R21 ক্যাপের জায়গায় আমরা এটা বসাতে পারি সমান R21 ভেক্টর ডিভাইড বাই মড অফ R21 ভেক্টর মান। এখন যদি গুণ করে লিখি তাহলে ফর্মুলাটা দাঁড়াবে F21 ভেক্টর সমান হচ্ছে 1 ডিভাইড বাই 4 পাই k এপসাইলন নট Q1 Q2 বাই নিচে এটা Q হয়ে যাবে মড অফ R21 ভেক্টর তার কিউব ইনটু R21 ভেক্টর। এই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এখন ভেক্টর রূপটা দেখে যদি জটিল বলে মনে হয়, মনে হতেও পারে জটিল, কিন্তু বিষয়টা অতটাও জটিল নয়। কেন জটিল নয় না, একটু বিষয়টাকে সিম্পল ভাবে যদি আমরা দেখি, R1 আর R2 যদি আমাদের জানা থাকে
তাহলে R21 ভেক্টরটা নির্ণয় করা অসুবিধাজনক নয়। যেমন আচ্ছা এই নিচের কোশ্চেনটা একটু মুছে দিচ্ছি। Q1 ভেক্টরের স্থানাঙ্ক, Q1 ভেক্টরের স্থানাঙ্ক যদি x1, y1, z1 কিছু একটা হয়, 2, 3, 4 যাই হোক না কেন, তাহলে তার অবস্থান ভেক্টর R1 ভেক্টর কত হবে? R1 ভেক্টর হবে x1 into y cap plus y1 into j cap plus z1 into k cap। এই জাতীয় হবে। একই রকম ভাবে Q2 আধানটা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে x2, y2, z2 কিছু একটা, তাহলে অবস্থান ভেক্টর আমরা পেয়ে যাব R2 ভেক্টর সমান হবে x2 i cap plus y2 j cap plus z2 k cap। এখন R21 ভেক্টরটা যদি পেতে চাই তাহলে দেখা গেল যে R21 ভেক্টর সমান হচ্ছে R2 ভেক্টর মাইনাস হচ্ছে R1 ভেক্টর। আগে যেটা ক্যালকুলেশন করা হয়েছিল R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, এটা থেকে এটা বিয়োগ। এখন x1 আর x2 কিছু একটা মান তো থাকবে, তাহলে R2 মাইনাস R1 সমান হবে x2 মাইনাস x1 ইনটু i cap প্লাস y2 মাইনাস y1 ইনটু j cap প্লাস z2 মাইনাস z1 ইনটু k cap। এগুলো কিছু একটা গাণিতিক মান পেয়ে যাব। তাহলে এর মানটা পাওয়া অসুবিধা না। মড অফ R21 ভেক্টর সমান কি হবে? সমান হবে রুট ওভার অফ x2 minus x1 তার স্কয়ার প্লাস y2 minus y1 তার স্কয়ার প্লাস z2 minus z1 তার স্কয়ার। এটা জটিল কিছু নয়, গাণিতিক সংখ্যাগুলো যদি বলা থাকে এটা 3 এটা 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে x2 x1 সমান হচ্ছে 1, তাহলে এটা 1 এর স্কয়ার হবে। এটা 3 এটা 5 ধরে নিচ্ছি, তাহলে 3 মাইনাস 5 মানে -2, তাহলে এই টার্মটা হবে -2, এখানে -2 তার স্কয়ার মানে 4। এইভাবে জিনিসটা সহজে চলে আসবে। এরপর কি? এরপর যেটা আমাদের ফর্মুলা আছে F21 ভেক্টর সমান 1/4 পাই k এপসাইলন নট, এটা তো ধ্রুবক রাশি, এর মান তো বসানো যাবে। আর Q1 Q1 এর মান দেওয়া থাকবে, Q2 এর মান দেওয়া থাকবে, এই দুটো বসাতে হবে। মড অফ R21 এখান থেকে আমরা পেয়ে যাব, তাহলে মড অফ R21 ভেক্টর তার Q এটাও পেয়ে যাব। আর ইনটু আছে R21 ভেক্টর। R21 ভেক্টর তো এই বিয়োগফলটা থেকেই পাচ্ছি, এটা R21 ভেক্টর বসিয়ে দিলে প্রযুক্ত বলের ভেক্টর রূপটা পাওয়া যাবে। এই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আজকে এ পর্যন্তই থাক। এর পরের দিন আমরা তড়িৎ ক্ষেত্রের প্রবেশ করার প্রাথমিক জিনিসটা হলো পরের দিন একদম ডাইরেক্ট তড়িৎ ক্ষেত্র কি, এর প্রাবল্য বলতে কি বোঝায় ইত্যাদি সমস্ত বিভিন্ন ধরনের সমস্যাগুলোতে যাবো। আজকে এ পর্যন্ত থাক। থ্যাংক ইউ।